ভাবুন তো, যে মানুষটাকে লক্ষ লক্ষ ভক্ত আজও ঈশ্বরের অবতার বলে মানেন, যার নাম শুনলে ভক্তি, প্রেম আর মানবতার কথা মনে পড়ে, তাকেই যদি হত্যা করা হয়ে থাকে। শুধু হত্যা নয়, পরিকল্পিতভাবে প্রমাণ লোপাট, ইতিহাস বদলে ফেলা আর শতাব্দীর পর শতাব্দী ধরে একটি অন্তর্ধানের গল্প চালিয়ে যাওয়া। আজকের ভিডিওতে আমরা কোনো ভক্তির ভাষায় কথা বলবো না, কথা বলবো যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, প্রশ্ন দিয়ে, কারণ প্রশ্ন করাই ইতিহাস বোঝার প্রথম ধাপ। আজ আমরা জানার চেষ্টা করব, শ্রী চৈতন্য মহাপ্রভু কি সত্যিই অলৌকিকভাবে অন্তর্ধান হয়েছিলেন, নাকি পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরেই তাকে খুন করা হয়েছিল। এই প্রশ্নটা শুনে অনেকেই অস্বস্তি বোধ করবেন, রেগে যাবেন, বলবেন এটা বিশ্বাসে আঘাত। কিন্তু একটু থামুন, প্রশ্ন তোলা মানেই অবমাননা নয়। স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা আমরা জানি, একটা সাধারণ বাণের আঘাতে। তাহলে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রশ্ন তুললে সেটা কেন নিষিদ্ধ হবে? আসল সমস্যা বিশ্বাসে নয়, সমস্যা হলো আমাদের যেটা বলা হয়েছে সেটা আমরা যাচাই করতে চাই না। চৈতন্য মহাপ্রভু ছিলেন এমন এক মানুষ যিনি শুধু ধর্মপ্রচার করেননি, তিনি একটা সামাজিক বিপ্লব এনেছিলেন। এমন এক সময়ে যখন বাংলা মুসলিম শাসনের অধীনে হিন্দু সমাজ ভেঙে পড়ছে, বাইরে শাসকের অত্যাচার, ভেতরে জাতপাতের নিপীড়ন, ঠিক সেই সময়ে আবির্ভূত হন বিশ্বম্ভর মিশ্র, যাকে আমরা চৈতন্যদেব বা গৌরাঙ্গ নামে চিনি। তিনি বলেছিলেন, ঈশ্বর কোনো জাতের নয়, ঈশ্বর সবার, মানুষই আসল। এই কথাগুলো আজ খুব সাধারণ শোনালেও 1500 শতকে এগুলো ছিল বিপজ্জনক, কারণ এতে আঘাত লাগছিল দুই পক্ষের। একদিকে ধর্মীয় ক্ষমতা ধরে রাখা ব্রাহ্মণ সমাজ, অন্যদিকে শাসক শ্রেণীর। চৈতন্যদেব নিচু জাতের মানুষকে বুকে টেনে নিয়েছিলেন, মুসলমানদেরও ভক্তিতে স্থান দিয়েছিলেন, জগাই মাধাইয়ের মতো অপরাধীকেও তিনি ক্ষমা করেছিলেন। এর ফলে সমাজে তার জনপ্রিয়তা বাড়ছিল, কিন্তু একই সঙ্গে বাড়ছিল শত্রুর সংখ্যাও। এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে আমরা যত বিস্তারিত তথ্য পাই, জন্মের তিথি, নক্ষত্র, শৈশব, শিক্ষা, নবদ্বীপে সংকীর্তন, সন্ন্যাস গ্রহণ, দক্ষিণ ভারত ভ্রমণ, সবই খুব যত্ন করে লেখা। কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়ানন্দ সবাই পাতার পর পাতা লিখেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন প্রশ্ন আসে তার মৃত্যুর, তখন সবাই হঠাৎ করে চুপ। 2-4 লাইনে শেষ, কোনো স্পষ্ট বর্ণনা নেই, কোনো প্রত্যক্ষ বিবরণ নেই। কেন? ইতিহাসে এটা একটা খুব বড় রেড ফ্ল্যাগ। যখন কোনো গুরুত্বপূর্ণ ঘটনার বেলায় সবাই হঠাৎ নীরব হয়ে যায়, তখন বোঝা যায় কিছু একটা লুকোনো হচ্ছে। বলা হয়, রথযাত্রার দিন চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে করতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন। তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। 6-7 ঘণ্টা পর দরজা খুলে বলা হয়, মহাপ্রভু জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন। এখানেই প্রশ্ন শুরু হয়। রথযাত্রার সময় জগন্নাথের মূর্তি থাকে গুন্ডিচা মন্দিরে, মূল মন্দিরে নয়। তাহলে চৈতন্যদেব কিসের সঙ্গে লীন হলেন? আর যদি আত্মার মিলন হয়, তাহলে দেহ কোথায় গেল? রক্তমাংসের দেহ কি পাথরের মূর্তির ভেতরে ঢুকে গেল? ধর্মগ্রন্থেই তো বলা আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আরও অস্বস্তিকর তথ্য আছে। সেই সময়ের একজন প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাস লিখেছেন, তিনি মহাপ্রভুর দেহ মন্দিরের ভেতরে গরুর স্তম্ভের পাশে পড়ে থাকতে দেখেছিলেন। অর্থাৎ দেহ ছিল, অলৌকিকভাবে উধাও হয়ে যায়নি। আবার শোনা যায়, পুরীর পাণ্ডাদের সঙ্গে চৈতন্যদেবের সম্পর্ক মোটেই ভালো ছিল না, কারণ তিনি পাণ্ডাদের একচেটিয়া ধর্ম ব্যবসার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখানে আরেকটা বড় প্রশ্ন আসে, চৈতন্যদেব কি বাঙালি ছিলেন না উড়িয়া? এই প্রশ্নটা শুধুই পরিচয়ের নয়, রাজনীতিরও। বাস্তবতা হলো, তিনি জন্মেছিলেন নবদ্বীপে, অর্থাৎ বাঙালি, কিন্তু তার পূর্বপুরুষ ছিলেন উড়িষ্যার, অর্থাৎ তিনি ছিলেন উড়িয়া বংশোদ্ভূত বাঙালি। কিন্তু এই পরিচয় নিয়েই পরে এক বড় সংঘাত তৈরি হয়। কে তাকে নিজের বলে দাবি করবে? চৈতন্যদেব যখন উড়িষ্যায় যান, তখন সেখানকার রাজা প্রতাপরুদ্র তাকে ঈশ্বরের অবতার বলে মানতেন। রাজা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে রাজকার্যে আগ্রহ হারাচ্ছিলেন, নিচু জাতের মানুষদের মন্দিরে প্রবেশাধিকার দিচ্ছিলেন। এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হচ্ছিল পাণ্ডা সমাজ, ব্রাহ্মণ সমাজ, এমনকি মন্ত্রীরাও, কারণ ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছিল।
এবং এখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় এক বিপজ্জনক পরিস্থিতি, যেখানে একজন মানুষ ধর্মের নামে নয়, মানবতার নামে কথা বলছেন, আর সেই কারণেই তিনি হয়ে উঠছেন সবার জন্য অস্বস্তিকর। প্রশ্ন হল, এমন একজন মানুষ কি স্বাভাবিকভাবে অন্তর্ধান হতে পারেন, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অন্য কোনো সত্য? এখন প্রশ্নটা আরও গুরুতর হয়ে যায়। যদি শ্রীচৈতন্য মহাপ্রভু সত্যি অন্তর্ধান হয়ে থাকেন, তাহলে তার মৃত্যুকে ঘিরে এতগুলো পরস্পর বিরোধী গল্প এলো কোথা থেকে? ইতিহাসে সাধারণত একটা সত্য থাকে, কিন্তু তার ব্যাখ্যা আলাদা হতে পারে। এখানে আমরা দেখি একটা নয়, দুটো নয়, 4-5টা সম্পূর্ণ ভিন্ন সংস্করণ। আর এই জায়গাতেই সন্দেহটা সবচেয়ে গভীর হয়। কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃতে লিখেছেন, চৈতন্য মহাপ্রভু হরিনাম জপ করতে করতে পুরীর সমুদ্রের দিকে চলে যান এবং সেখানেই ডুবে মৃত্যু হয় তার। কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো দেহ পাওয়া যায়নি। আবার কবি লোচন দাসের চৈতন্যমঙ্গলে বলা হয়, চৈতন্যদেব জগন্নাথের মূর্তির সঙ্গে মিশে গিয়েছেন। অন্যদিকে বৈষ্ণব দাস বলেন, মহাপ্রভুর মৃতদেহ তোটা গোপীনাথ মন্দিরে সমাধিস্থ করা হয়েছিল। আর জয়ানন্দ বলেন, রথযাত্রার দিন ইটের আঘাতে তার পায়ে সংক্রমণ হয়, সেখান থেকে সেপ্টিসেমিয়া এবং শেষে মৃত্যু। এখন একটু যুক্তি দিয়ে ভাবুন, যদি সত্যিই চৈতন্য মহাপ্রভু অলৌকিকভাবে লীন হয়ে যেতেন, তাহলে এতগুলো ভিন্ন মৃত্যু কাহিনী বানানোর দরকার কি ছিল? একটাই গল্প যথেষ্ট ছিল। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা হলো একটা সত্যকে ঢাকতে একের পর এক বিকল্প গল্প তৈরি করা হচ্ছে। ইতিহাসে একে বলে ডাইভার্সন ন্যারেটিভ। আর এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক তথ্য। 2000 সালের 15ই জুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI যখন পুরীর জগন্নাথ মন্দির সংস্কারের কাজ করছিল, তখন মন্দিরের ভেতর থেকে উদ্ধার হয় দুটো মানুষের কঙ্কাল। মন্দিরের ভেতরে কোনো শ্মশান নয়, কোনো সাধারণ জায়গা নয়। দুটো কঙ্কালের মধ্যে একটার উচ্চতা ছিল প্রায় 6.5 ফুট, আরেকটা তুলনায় ছোট। এই খবর প্রকাশে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আর তারপর আশ্চর্যজনকভাবে সেই কঙ্কালগুলো ল্যাব থেকেই গায়েব হয়ে যায়। প্রশ্নটা খুব সোজা, কোনো সাধারণ মানুষের পক্ষে কি ফরেনসিক ল্যাব থেকে প্রমাণ সরিয়ে ফেলা সম্ভব, নাকি এর পেছনে ছিল প্রভাবশালী কোনো শক্তি? অনেক গবেষকের মতে এই দুই কঙ্কালের একটিই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর, আর অন্যটি তার পরম প্রিয় শিষ্য গদাধরের। কারণ ঐতিহাসিক সূত্র অনুযায়ী সেদিন চৈতন্যদেবের সঙ্গে গদাধরও জগন্নাথের মন্দিরে প্রবেশ করেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত রচনায় ইঙ্গিত দেন, সেদিন গদাধরেরও অন্তর্ধান হয়েছিল। কিন্তু প্রশ্ন হল, দুজনেই কি অলৌকিকভাবে লীন হয়ে গেলেন, নাকি দুজনকেই হত্যা করা হয়েছিল? এই জায়গায় এসে আমরা আরেকটা নাম পাই, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, একজন চৈতন্য গবেষক, যিনি প্রায় 462 বছর পর চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য ভেদ করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন তিনি জানতে পেরেছেন কে, কেন এবং কোথায় চৈতন্যদেবকে খুন করা হয়েছিল। তার বই কাহা গেলে তোমা পাই এর প্রথম খণ্ডে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন চৈতন্যদেবের মৃতদেহ সমাধিস্থ করা হয়েছে। কিন্তু এই বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশের আগেই 1995 সালের 17 এপ্রিল জয়দেব মুখোপাধ্যায় খুন হন। তার মৃত্যু ছিল ভয়ঙ্কর রকমের সন্দেহজনক। মাথা ঢোকানো ছিল এক চৌবাচ্চার মধ্যে, যেখানে জল ছিল হাঁটু সমান, হাত দুটো পেছনে বাঁধা। এটাকে কি কোনো যুক্তিবাদী মানুষ আত্মহত্যা বলবে? অথচ উড়িষ্যা পুলিশ ঠিক সেটাই বলেছিল, আত্মহত্যা। আর এখানেই গল্পটা আরও অন্ধকার হয়ে যায়। জয়দেববাবুর বৃদ্ধ মা, যিনি হয়তো অনেক কিছু জানতেন, 3 দিন হাসপাতালে কোনো চিকিৎসা না পেয়ে মারা যান। এটাও কি কাকতালীয়? জয়দেববাবুর ঘর থেকে পুলিশ যেসব চৈতন্য বিষয়ক পাণ্ডুলিপি আর বই উদ্ধার করেছিল, সেগুলো আজ কোথায়? কেন সেগুলো আর কখনো প্রকাশ পেল না? এখন আসি আরেকজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিকের কথায়, ডক্টর নিহার রঞ্জন রায়। 1976 সালে তিনি জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে স্পষ্ট বলেন, চৈতন্য মহাপ্রভুকে পুরীতেই গুম করে হত্যা করা হয়েছিল এবং তার দেহের কোনো চিহ্ন রাখা হয়নি। কিন্তু একই সঙ্গে তিনি লেখেন, এই বয়সে শহীদ হওয়ার ইচ্ছে আমার নেই। ভাবুন তো, একজন ঐতিহাসিকবাদ কেন এমন কথা লিখবেন? কারণ তিনি জানতেন এই সত্য প্রকাশ করা বিপজ্জনক।
ডক্টর দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এজ বইয়ে লিখেছেন, বিকেল 4টের সময় চৈতন্যদেব মন্দিরে প্রবেশ করেন, কিন্তু তার দেহ বিলীন হওয়ার ঘোষণা আসে রাত 11টায়। এই 6-7 ঘন্টা কি হলো? এই সময়ের মধ্যেই কি মহাপ্রভুকে হত্যা করে মন্দিরের ভেতরেই কবর দেওয়া হয়েছিল? মেঝে মেরামত করা হয়েছিল, আর তারপর বলা হয়েছিল দেহ লীন হয়ে গেছে? এখন প্রশ্ন আসে, কেন তাকে খুন করা হলো? গবেষকদের মতে কারণটা ছিল ক্ষমতা। চৈতন্যদেবের প্রভাবে রাজা প্রতাপ রুদ্র পাণ্ডাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন। নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকছিল, রথের দড়ি ধরছিল। পাণ্ডাদের ধর্ম ব্যবসা ধ্বংসের মুখে পড়েছিল। আর ইতিহাস আমাদের বলে, যেখানে ধর্ম আর ক্ষমতা একসাথে জড়িয়ে যায়, সেখানে হিংসা অনিবার্য। আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। রথযাত্রার সময় যখন জগন্নাথের মূর্তি গুন্ডিচা মন্দিরে, তখন চৈতন্যদেব মূল মন্দিরে কেন ঢুকলেন? কালীলোচন দাস বলেন, মন্দিরের বিশাল কপাট নাকি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। যুক্তিবাদী দৃষ্টিতে এটা কি সম্ভব, নাকি সেটা ছিল ইচ্ছাকৃতভাবে করা এক ফাঁদ? সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হয়তো এটা, জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে আজও নাকি এমন পরিবার আছে যারা গর্ব করে বলে তাদের পূর্বপুরুষরা চৈতন্যদেবকে হত্যা করেছিল, কারণ তাদের মতে চৈতন্যদেব বাংলার মুসলমান শাসকের চর ছিলেন। এই দাবি কতটা সত্য সেটা বিতর্কের বিষয়, কিন্তু শুধু এই কথাটাই বোঝায় হত্যার ধারণাটা লোককথা হিসেবে নয়, ভেতরের গল্প হিসেবেও বেঁচে আছে। সবশেষে কয়েকটা কাকতালীয় ঘটনা মিলিয়ে দেখুন। চৈতন্যদেবের মৃত্যুর পর রাজা প্রতাপ রুদ্র কোনো সমাধি বানাননি। তিনি উড়িষ্যা ছেড়ে চলে যেতে বাধ্য হন। তার 2 ছেলে 1 বছরের মধ্যে খুন হন। তারপর সিংহাসনে বসেন গোবিন্দ বিদ্যাধর, যিনি চৈতন্য বিদ্বেষী হিসেবে পরিচিত। আর প্রায় 50 বছর ধরে বাংলায় উৎকলে বৈষ্ণব কীর্তন কার্যত বন্ধ হয়ে যায়। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় কভারআপগুলোর একটার সামনে আমরা দাঁড়িয়ে আছি? এখানে আমি কোনো চূড়ান্ত রায় দিচ্ছি না, আমি শুধু প্রশ্ন রাখছি, কারণ ইতিহাস বিশ্বাস দিয়ে নয়, প্রশ্ন দিয়ে বাঁচে। আপনার কি মনে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি সত্যিই অলৌকিকভাবে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? ভাবুন, যুক্তি করুন, আর নিজের সিদ্ধান্ত নিজেই নিন।